নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি মহাশ্বেতা দেবীর লেখা গল্প ঝাড়োয়ার জঙ্গলে। মইনু, সোনাম আর তাতা এখনো জানে না ওদের সেই ঝাড়োয়া জঙ্গলের অভিজ্ঞতাটা সত্যি, মিথ্যে না স্বপ্ন। অথচ একথাও সত্যি যে ওরা 4 জন ঢুকেছিল জঙ্গলে। বাদল আর কোনোদিনই ফেরেনি। বাদলের জেদেই ঝাড়োয়া যায় ওরা, নইলে ঝাড়োয়ার নাম ওরা শোনেইনি কোনোদিন। বাদলের কাকা পালামৌয়ের এক জঙ্গলে কাঠ কাটবার ঠিকাদার। এবছর মার্চ মাসে বাদল ওর সঙ্গে কাজে লাগবে। স্কুল থেকেই 4 জন বিজয় বন্ধু। মইনু আর তাতা সবে ব্যাংকে ঢুকেছে। সোনাম ওর বাবার খবরের কাগজের অফিসে ঢুকবে এবার। বাদলই বরাবর বেজায় ছটফটে আর খেয়ালি। স্বাস্থ্যটা ওর রীতিমতো ভালো, দেখলে বাঙালি ছেলে বলে মনে হয় না। বাদলের উৎসাহে ওরা সাইকেলে ভারতবর্ষ ঘুরেছে, হিমালয়ে উঠেছে কয়েকবার। বাদলের একটা আশ্চর্য ক্ষমতা আছে। কি সে ক্ষমতা, কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে। তরুণদল ক্লাবের সঙ্গে সেবার ওরা গঙ্গোত্রীর কাছে এক গ্লেশিয়ারের গতিপথ দেখতে গিয়েছিল। সেখানে বেস ক্যাম্প করার কথা। বাদল বলল, এখানে নয়, এখানে ভীষণ দুর্ঘটনা হবে। দলের নেতা মোহনবাবু চলে গেলেন। তিনি একজন পাক্কা পর্বতারোহী, সঙ্গে আছে 3 জন অভিজ্ঞ শেরপা। তাঁরা বুঝছেন না, বাদল বেশি বুঝছে। বাদল বলতে গেলে তাকে অমান্য করেই বন্ধুদের নিয়ে ফিরে গেল তাঁবুতে। আর সেই রাতে চাঁদের আলোয় যখন ধুয়ে দিচ্ছে বরফের আঙিনা, অপ্রত্যাশিত বরফের ধস নেমে মোহনবাবুদের বেস ক্যাম্প নিশ্চিহ্ন করে দিল। ঠিক এমনি ঘটে আগ্রায় তাজমহল দেখতে গিয়ে। হঠাৎ বাদল বলল, এক্ষুনি চল এখান থেকে, কিছু একটা ঘটবে, থাকলে জড়িয়ে পড়ব। ওদের খুব কাছে বসে নিথর হয়ে তাজমহল দেখছিল একটি যুবক। তার মতো নিবিষ্ট হয়ে তাজমহল সেদিন আর কেউ দেখেনি। ওরা তো চলে এলো। তার আধ ঘন্টা বাদেই নাকি 2 জন লোক এসে যুবকটিকে লক্ষ্য করে দুমদাম গুলি ছোড়ে। যুবকটিও প্রস্তুত ছিল। দুপক্ষের সে লড়াইয়ে যুবকটি মরল। কয়েকজন ভ্রমণার্থী জখম হলো। বাদল আগে থেকে অশুভ কিছুর আঁচ পেত। মইনু, সোনাম আর তাতা তো তার স্বচক্ষে দেখেছে। সব যেন দুঃস্বপ্ন বলে মনে হয়। মার্চে কাজে লাগবে বাদল। খুব উত্তেজিত। জঙ্গলে ঘুরবে, কত রকম রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। বাদলই বলল, তোরাও চল, কয়েকদিন থেকে চলে আয়, শিকার করা যাবে। যা, শিকার করা বারণ, পাখিটা কি মারতে পারবি? আর 1-8টা হরিণ। থাকবো কোথায়? কাকার বাংলোতে। কাকা বিয়ে করলো না, সারা জীবন কাটালো জঙ্গলে জঙ্গলে। একসময় বর্মায় হাতি ধরতো। চল না, গল্প করবো জমিয়ে। বাদলের কাকা থাকার জন্য জায়গা বেছেছেন বটে। ট্রেন থেকে নামো কোমান্ডি নামে এক জঙ্গল স্টেশনে। তারপর কাকার জিপে 40 মাইল ভিতরে চলো। সুমা নামে একটি জায়গা। সুমা নদী পাথরে পাথরে নিচে বয়ে চলেছে এঁকে বেঁকে। কাকার বাংলোর চারিদিকে উঁচু কাঁটাতারের বেড়া। একসময় এখানে বক্সাইটের খনির কাজ শুরু হয়েছিল। বেশ কয়েক বছর কাজও হয়। তারপর খনির কাজ কেন যেন বন্ধ হয়ে যায়। খনির কাজের জন্য তৈরি রাস্তাগুলো এখনো আছে। সেই পথে কাঠবাহী ট্রাক চলে যায় ডালটনগঞ্জ। দেখা গেল কাকা সংক্ষেপে জবাব দেন, কাঁটাতারের বেড়া দিয়েছ কাকা? হাতি আসে, বেড়া উপরে ফেলতে পারে না? আরে ফেলে না, প্রখর বুদ্ধি রাখে। মার্চ মাসেই বিকেল নাগাদ বেশ ঠান্ডা, সন্ধ্যে থেকে শীত শীত। বন তিতিরের রোস্ট আর চাপাটি খাওয়া হলো। কফি খেয়ে কাকার মেজাজ যেন একটু খুশি হলো। তোরা তো এলি, কিন্তু সময়টা ভালো যাচ্ছে না।
ভালো জঙ্গলটাতে কাজকর্ম বন্ধ, কি যে হবে। কেন কাজকর্ম বন্ধ কেন? কি যে বলি নিজেই বুঝছি না। বলো না। ওই পাহাড়টার ওপারে ঝাড়োয়া জঙ্গল, কখনো হাত পড়েনি, ভালো ভালো শাল গাছ অঢেল। কাকা কাহিনীটা বললেন। জঙ্গলটা জমা নেয় এক পাঞ্জাবি ভদ্রলোক, নেয় খুব অদ্ভুত কারণে, নির্জনে থাকবে বলে নেয়। একটা বাড়ি বানায়, বউ নিয়ে আসে, জানা যায় ওদের একটি বাচ্চাও জন্মায়। সপ্তাহে সপ্তাহে ধিলান হাটে আসতো সওদা করতে। হঠাৎ পরপর কয়েক সপ্তাহ তার দেখা নেই। অবশেষে এক অবিশ্বাস্য খবর আসে কাকার কাছে। ধিলনের জিপ গাড়িটা রাস্তায় পড়ে আছে, আর ধিলনের মৃতদেহ পড়ে আছে তার বাড়িতে। বউ আর বাচ্চা উধাও। কাকা তো গেলেন, তিনি দেখলেন ধিলন তার বারান্দায় পড়ে আছে, তার মুখে চোখে অবিশ্বাস্য আতঙ্কের ছাপ। ঘরের মধ্যে পড়ে আছে বিশাল গ্রেট ভেন কুকুরটা। ধিলন বা কুকুর, দুটো মৃতদেহেই এক ফোঁটা রক্ত নেই। ধিলন কাগজের মতো সাদা। বউ বা বাচ্চার কোনো খোঁজ নেই। খোলামেলা বাড়িতে মৃতদেহ পড়ে আছে, হায়না বা শিয়াল টানাটানি করেনি। কাকার জঙ্গল করিরা বলল, এ কোনো পিশাচ দানুর কাণ্ড। আর তাদের কাছেই কাকা জানতে পারলেন ধিলন বিয়ে করেছিল একটি মেয়েকে, যার কোনো কুলুজি গোষ্ঠী সে জানত না। জঙ্গলের মধ্যে একা একা মেয়েটিকে ঘুরতে দেখে সে নিয়ে আসে ও বিয়ে করে। গজার জঙ্গলে একা একা কি কোনো মানুষের মেয়ে ঘুরে? কাকা সে কথায় কান দেননি একেবারে। জঙ্গলে কাজ করতে এলে অত ভীতু হলে চলে না। আর কথা তিনি জানেন যে কুলিদের বেজায় বিশ্বাস ভূত প্রেত দেও পিশাচে। তিনি ধিলানকে দাহ করান, কুকুরটিকে কবর দেওয়ান, বাড়িটা বন্ধ করে চলে আসেন জিপটা নিয়ে। তারপর জঙ্গল অফিসের সহায়তায় ধিলানের কে আছে না আছে খোঁজ নেন। অবশেষে রাঁচি থেকে এলো ভার্মা নামে একটি ছেলে, ধিলন তার মামা। ভার্মা বলল, আমি ওখানে বাস করব না, বাড়িতে যা আছে তা জিপে চাপিয়ে নিয়ে রাঁচি চলে যাব। ভার্মার সঙ্গে আর এক বন্ধু এসেছিল, কোনো জঙ্গলকুলি ওদের সঙ্গে গেল না। তারা সাফ বলে দিল, জানোয়ারের ভয় করি না, যেখানে জানোয়ার অব্দি ঢোকে না সেখানে কে যাবে? কাকা তার হেডকুলিকে ধমকালেন। হেডকুলির নাম দাসাইন ওরাও। সে বললে, বাবু আমরা তো যাবই না, ওই বাবুও যেন না যায়। ভার্মা সেসব কথা উড়িয়ে দিল। ভার্মার কাছেই কাকা ওই জঙ্গলটা ইজারা নিলেন। আদিম অরণ্য, বড় বড় শাল গাছ, প্রত্যেকটা গাছ খুব দামে বিকবে। ভার্মা যাবার দিন হাটেও দেখা হলো। ভার্মা বলল, কাল সকালে একবার আসবেন, একটু চা বানিয়ে আনলে তো কথাই নেই। সেই শেষ দেখা। পরদিন সকালে থান ভর্তি চা নিয়ে ঝাড়ুয়ার জঙ্গলে হাজির হয়ে কাকা দেখেন ভার্মা এবং তার বন্ধু ঘরের মেঝেতে চিত হয়ে পড়ে আছে। দুজনেই মৃত, দুজনের চোখ অবিশ্বাস্য আতঙ্কে বিস্ফারিত, দুজনের শরীরই রক্তশূন্য। ছেলেরা বলল, তারপর? দুজনের গলাতেই ছোট ছোট পাংচারের দাগ ছিল। তার মানে কি? জানি না। পুলিশ এখনো খোঁজ চালাচ্ছে, কিন্তু কোনো কিনারা হয়নি। শুধু ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেউ যাচ্ছে না ওখানে গাছ কাটতে। পুলিশ যাচ্ছে না? কয়েকবার গেছে, সেও এক রহস্য। কিরকম? বাড়িটা পুলিশ বন্ধ করে তালা মেরে আসছে, পরে গিয়ে বাড়ি খোলা পাচ্ছে, সব ঝকঝকে তকতকে। কে বলবে যে বাড়িতে মানুষ থাকে না? তার মানে কি কোনো মানুষ আছে এর পেছনে? আমার তাই বিশ্বাস। 1070 শাল গাছ, করম গাছ, তেঁতুল গাছ, লাখ লাখ টাকার জঙ্গল, তো কেউ আতঙ্ক সৃজন করছে। কাকা খুব মুষড়ে পড়েছেন মনে হলো। ঝাড়ুয়ার জঙ্গলের ওপর খুব ভরসা করেছিলেন। বাদল বলল, তুমি ভাবছো কেন? আমরা 4 জন যাচ্ছি, বন্দুক নিয়ে যাব ওখানে, সব রহস্য ফর্সা হয়ে যাবে। পরদিন দাসাইন ওরাও ওদের নিয়ে গেল চিপা ফরেস্টে। সেখানে একটা গাছ কাটা চলছে। দাসাইন খুব আত্মসম্মানী ভারী লোক, গেঞ্জি আর হাফ প্যান্ট পরে, ও হাতে রাখে ছড়ি। দাসাইন বলল, তোরা যাস না ঝাড়ুয়া। কেন, সেখানে কি আছে? বস, বুঝিয়ে দিচ্ছি। এই চা এলাম। ওভারসিয়ারের তাঁবুর কাছে একটা লোক কেটলিতে চা বানাচ্ছে, বিড়ি বেচছে।
কাটা গাছের ওপর বসলো ওরা। দাসাইন বলল, বাবু অনেক দূর বুঝে, সবটা বুঝে না। দাসাইনের গল্পটা জঙ্গলে বসে মনে হয়েছিল গল্প, আর শহরে বসে মইনু, তাতা ও সোনমের আজ মনে হয় সত্যি। কেন এমন হয়? গল্পটা এইরকম। আদি অন্তকাল আগে যখন পৃথিবী তৈরি হচ্ছিল, তখন বড় দেবতার সঙ্গে অসুরদের বউরা যুদ্ধ করতে যায়। বড় দেবতা শূন্য থেকে বউগুলিকে নিচে ফেলে দেন। তারাই হয়ে গেল পাহাড়। পাহাড়ের কোল দিয়ে ক্রমে বন গজালো। আর একথা সত্যি যে নানা রকম মানুষ এসে সব জঙ্গল, সব মাটির দখল নিয়েছে। তবু বনের কোনো কোনো জায়গা থাকে সংরক্ষিত। মানুষ সব দখল করেছে বলে পাহাড় জঙ্গলের আত্মারা মানুষের উপর খেপেই থাকে, কেননা তাদের বসত ছেড়ে চলে যেতে হচ্ছে। তখন তারা কোনো কোনো জায়গায় এসে ডেরা বাঁধে। ঝাড়ুয়ার জঙ্গল তেমনি এক জায়গা। এ কথা বাবু মানে না, বুঝে না। এ কথা কখনো বাবু ভেবে দেখলো না যে ধিলন যেখানে ঘর করলো সেখানে গাছে পাখি বসে না, কোনো জানোয়ার ঢোকে না বাড়ির ভিতরে। আর ধিলনও ভেবে দেখলো না জঙ্গলের মধ্যে একটা মেয়ে কোথা থেকে এলো, বিয়ে করে বসলো। অবশ্য ধিলন কিছু করতে পারতো না। যখনই ওখানে বাড়ি করেছে তখনই ও মরেছে। যখনই মেয়েটিকে দেখেছে তখনই তো ওর ওপর সাপ লেগে গেছে। ও তো মেয়ে নয়, মানুষের উপর প্রতিহিংসা নেবার জন্য কখনো মেয়ে সেজে, কখনো হরিণ বা ময়ূর সেজে মানুষকে ভুলায়, তারপর মানুষের রক্ত চুষে শেষ করে ফেলে রেখে চলে যায়। কেন? সোনম বলল, কেন শোধ নেবে না? মানুষ গাছ কাটে, পাহাড়ের পাথর চালান দিয়ে জঙ্গলের রক্ত চুষে নিচ্ছে না। তোমাদের কিছু হয়নি তো? রাসায়ন শান্ত সুন্দর হাসল, বলল, আমরা তো জঙ্গলকে মারছি না বাবু, পাহাড় জঙ্গল শেষ করে টাকা জমাচ্ছি না, আমাদের মারবে কেন? আমরা জঙ্গলের সন্তান, জঙ্গলের দেব দেবতার নিয়ম মেনে চলি। ওদের রাগ বাইরের মানুষের উপর, আমরা যাচ্ছি জঙ্গল দিয়ে। ধরো কেন? জঙ্গল দিয়ে যাচ্ছি, হঠাৎ পথের উপর একটা ডাল ভেঙে পড়ল। বাতাস নেই, ডাল পড়লো কেন? তখনই জানলুম আজ যাওয়া নিষেধ, আজ যাব না, ফিরে আসবো। দাদা বলল, বাড়ি পরিষ্কার রাখছে কে? যে ধিলনকে খেয়েছে সে। কেন? কেন? আরো খেতে চায়, আরো মানুষ চায়। পুলিশকে কিছু করেনি কেন? কে জানে। পুলিশকে যে কিছু করেনি তাতেই ময়ূররা নিঃসংশয় হয় যে এ কোনো মানুষের কারসাজি। তখনই বাদল ঠিক করে যে ওই বাড়িতে গিয়ে ওরা থাকবে। কাকা বারণ করলেন, পুলিশ অফিসার বারণ করলেন। বারণ না করে যাও বললে ওদের উৎসাহ ফুরাতো। বারণ করার ফলে যা ছিল উৎসাহ তা হয়ে গেল জেদ। চারটে জোয়ান ছেলে, সাঁতার কাটতে, স্কুটার চালাতে, পাহাড়ে উঠতে সবাই পটু। রাইফেল ক্লাবে 4 জনই একসঙ্গে ঢুকেছিল। অল্প বিস্তর বন্দুক চালাতে সবাই জানে। বাদলের তো লাইসেন্সও আছে, জঙ্গলের কাজে আসার আগেই সে লাইসেন্স নিয়েছে। মইনু ক্যারাটে, তাতা আর সোনাম জুডোও শিখেছে। পুলিশ অফিসার সুজা সিং বললেন, ঠিক আছে, পাহাড়ের এপারে সুমোতে আমি রইলাম আজ, অনেক দিন বাদে জমিয়ে তাস খেলা যাবে। কাকার বাংলোয় রয়ে গেলেন সুজা সিং। আর ওরা যখন গেল বিকেলে, তখন বারবার বলে দিলেন, পাহাড়ে নির্জন শব্দ বহুদূর যায়, এই হুইসেলটা রাখুন, কিছু বিপদ বুঝলেই বাজাবেন, আমরা চলে যাব। দাসাইন ওদের কিছু দূর এগিয়ে দিল, আর মাথা নাড়তে নাড়তে বক বক করতে করতে ফিরে গেল। সুমা থেকে ঝাড়ুয়া, মাঝে একটি পাহাড়, পাহাড়টা খুবই নিচু। যাওয়ার পথ পাহাড়ের গা ঘেঁষে পাহাড় দিয়ে। ধিলনের বাংলোটিতে ওরা যখন পৌঁছায় তখন বিকেল। কাঁধের ব্যাগ নামিয়ে ওরা আশপাশটা দেখতে বেরোলো। বাদল বলল, তো সব গাঁজাখুরি কথা, ওই তো হরিণ দৌড়ে গেল, কাঠবিড়ালি ছুটছে, ভুতুরে জঙ্গল না হাতি। মইনু, সোনাম আর তাতা অবশ্য কোনো হরিণ বা কাঠবিড়ালি দেখেনি, কিন্তু বাদল তো দেখেছে। সন্ধে খানাতে ওরা ফিরে এলো। বাদল বলল, ওহ, এত বড় বড় শাল গাছ, ওহ, কত দাম বলতো? লাখ লাখ টাকা। তাহলে তুই লক্ষপতি হচ্ছিস? না, বেজায় বড়লোক হওয়াটা আর ঠেকানো গেল না দেখছি। কি আর করি বল, আমাদের মাঝে মধ্যে দিয়ে দিস। বাংলোতে আলো জ্বলছে, তাই দেখেই ওরা অবাক হয় একটু। বারান্দায় পেট্রোম্যাক্স, ঘরে পেট্রোম্যাক্স, কে জানল।
আরেকটু এগিয়ে আসতে জবাব মিলল। বারান্দায় বসে আছে একটি মেয়ে, তার কোলে একটি বাচ্চা। ওদের দেখে মেয়েটি উঠে দাঁড়ালো, বাচ্চাটিকে শুইয়ে রেখে। তারপর হাত জোর করে কান্নায় ভেঙে পড়ল। ছেলেরা যত না অবাক তত বিব্রত, আবার আশ্বস্ত। মোহিনী বলল, থামুন থামুন, কাঁদবেন না। আপনি আপনি ঢিলানের বউ? না বাবুজি, এ তো আমারই বাংলো। কোথায় ছিলেন? কোথায় থাকবো, জঙ্গল দিয়ে আমাদের গায়ে পালিয়েছিলাম। পুলিশ যে বড্ড ঝামেলা করে, কি বলে কিচ্ছু বুঝি না। আমি কি জানি যে স্বামী মরে যাবেন? উনি পর পূজা পছন্দ করেন না। ঝগড়া করে আমি বাচ্চাকে নিয়ে চলে যাই। তারপর যা যা হলো, গায়ে আমায় থাকতে দেয় না, বলে বাবুকে বিয়ে করেছিলি সেখানে যা, এখানে এলে পুলিশ তাড়া করে। আপনি ঘরদোর সাফ করেন? হ্যাঁ বাবুজি, কে করবে? ঘর খোলেন কি করে? এই যে মাস্টার চাবি দিয়ে। এই চাবিগুলো দিয়ে সব তালা খোলা যায়। বাচ্চাটার বড় অসুখ, কেবল শুকিয়ে যাচ্ছে, কিছু খেতে চায় না। তাই এসে বসে আছি। ভেবেছি সকাল হলে নিজে যাব পুলিশ সাহেবের কাছে, বলবো আমাকে যা বলো তাই করব, বাচ্চাটাকে হাসপাতালে দিয়ে দাও। জঙ্গলি মানুষ, আমি কিছু বুঝি না। আমি সব বুঝতেন, সব দেখে শুনে রাখতেন। বাবুজি, রাতটুকু থাকবো? ছি ছি, সে কি কথা! আপনি বাচ্চাকে নিয়ে ঘরে থাকুন, আমরা ওই ঘরে থাকবো। সকালে আমরাই আপনাকে নিয়ে যাব। মেয়েটি বাচ্চাকে শুইয়ে দিল। সেই ওদের খাবার সাজিয়ে দিল প্লেটে। কাকা খাবার সঙ্গে দিয়েছিলেন। অনেক পীড়াপিড়িতেও নিজে কিছু খেলো না। কথা বলল অনেক। ঢিলানের ভাগ্নে ভারমাকে কে মেরেছিল তাও ও জানে না। ও তো ভয়ের চোটে আসতই না। গ্রামের লোকেরা থাকতে দিল না বলে যাওয়া আসা করছে। বসার ঘরে ওরা শুয়ে পড়ে। ঘুম কি আসতে চায়? এখন তো ঝাড়ুয়ার বাংলোর রহস্যের সব সমাধানই মিলেছে। মেয়েটির গল্পের মধ্যে যেসব ফাঁক ফোকর আছে তা ওদের এখন কিছু কানে বাজছে না। মেয়েটির চাউনি এত কাতর, গলার স্বর এমন কান্নায় ভরা। হঠাৎ মেয়েটি কেঁদে উঠেছিল, ছুটে এসেছিল। বাবুজি, বাবুজি, মেয়ে আমার নেতিয়ে পড়ছে কেন? একটু দেখো না গো, এখন রাতে আমি কি করি, কোথায় যাই? ধরপড় করে ওরা উঠে যায়, ছুটে যায়। সত্যিই বাচ্চাটা, 3-4 মাসের বাচ্চাটা যেন অসাড় হয়ে যাচ্ছে। বাদল সামনে ছিল। পাগলিনীর মতো বাচ্চার মা বাদলের হাত ধরে টানতে থাকে। এসো এসো বাবুজি, গায়ে হাত দিয়ে দেখো, বলো আমার মেয়ে বেঁচে আছে। হতভম্ব বাদল এগিয়ে যায় কাছে। আর যে বাচ্চাটা মরার মতো পড়েছিল এতক্ষণ, সে হঠাৎ খলখল করে হেসে বিছানা ছেড়ে যেন ভেসে উঠে আসে। বাদলের গলায় মুখ লাগায় চুষতে থাকে কি যেন। বাদলের গলার স্বর আতঙ্কে স্তব্ধ হয়ে যায়। চোখ হয় বিস্ফারিত। ময়ূরা এক পা নড়তে পারে না এই অবিশ্বাস্য দৃশ্য দেখে। মেয়েটি বাদলকে ধরে থাকে আর একেবারে মমতাময় মানুষই মায়ের গলায় বলতে থাকে, খেয়ে নে সোনা, খেয়ে নে মনি, খেয়ে নে। সোনাম সেই ভয়ঙ্করতার অভিশাপ কাটিয়ে বাদলের রাইফেলটা এনে পরপর গুলি করেছিল মেয়েটির উপর। মেয়েটি এতটুকু নয়। বাচ্চাটিকে ও একসময় কোলে নিয়ে নেয়, বেরিয়ে যায় ঘর থেকে। বাদল পড়ে যায়। রাইফেলের শব্দে সুজা সিং ও কাকা এসে পড়েন। তারপর সব অস্পষ্ট, ধোঁয়াটে গোলমেলে। ওদের 4 জনকেই হাসপাতালে দিতে হয়। বাদল অবশ্য জীবিত ছিল না। তারপর ওরা একদিন ফিরে আসে। ঝাড়ুয়ার জঙ্গলের নাম ওরা কখনো করে না, কিন্তু খুব ছোট শিশু দেখলে ওরা ভীষণ ভয় পায় আজও। জীবনেও এই আতঙ্ক ওদের কাটবে না। ঝাড়ুয়ার জঙ্গলে এরপর আর কেউ ঢোকেনি। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।